তো গুগল গ্লাস নামটা শুনলেই প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় ফ্লপগুলোর একটা মনে পড়ে যায়, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলে এত সহজ? এটা কি শুধু একটা ভুল প্রোডাক্ট ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে? চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। কেন গুগলের এত আশা জাগানো মুনশট প্রজেক্টটা এভাবে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল? এই যে জিনিসটা, এটা কিন্তু শুধু একটা চশমা ছিল না, এটা ছিল ভবিষ্যতের একটা ঝলক, একটা প্রতিশ্রুতির মতো। ভাবুন তো একবার, চোখের সামনেই সব ডিজিটাল তথ্য ভেসে উঠছে, ম্যাপ, নোটিফিকেশন, সব কিছু। পৃথিবী দেখার ধরনটাই যেন বদলে যাবে। কি দারুণ একটা স্বপ্ন ছিল, তাই না? কিন্তু স্বপ্নটা সত্যি করার রাস্তাটা একদমই সোজা ছিল না। আর গুগল কিন্তু এর লঞ্চিংয়ে কোনো কমতি রাখেনি, একেবারে ধুমধাম করে শুরু করেছিল। স্কাইডাইভাররা প্লেন থেকে লাফ দিচ্ছে, গুগল গ্লাস পরে লাইভ ভিডিও স্ট্রিম হচ্ছে। আবার হাই ফ্যাশন শোতে মডেলরা র্যাম্পে হাঁটছে, এটা পরে। মানে বোঝাই যাচ্ছে প্রত্যাশাটা ছিল আকাশ ছোঁয়া। গুগল চেয়েছিল এটা শুধু একটা টেক গ্যাজেট না, একটা কালচারাল রেভলিউশন হয়ে ওঠ। তাহলে প্রশ্নটা হলো, এত হাইপ, এত আশা, এত উত্তেজনার পর কি এমন গড়বড় হলো যে গুগল গ্লাস একটা হাসির খোরাক হয়ে দাঁড়ালো? চলুন এবারের কারণগুলো এক এক করে খুঁজে বের করা যাক। তো প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় কারণটা ছিল সামাজিক। মানে সোজা কথায় এটা পড়লে লোকজনের সাথে মেশাটাই একটা অদ্ভুত ব্যাপার হয়ে যেত। গুগল গ্লাস আমাদের প্রতিদিনের কথাবার্তা, মেলামেশার যে স্বাভাবিক নিয়মকানুন আছে সেগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে বসেছিল, আর এর ফলে খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হতো। ব্যাপারটা একটু ভাবুন। ধরুন আপনি কারুর সাথে কথা বলছেন আর সে গ্লাস পরে আছে। এখন আপনি বুঝতেই পারছেন না সে কি আপনার কথা শুনছে, নাকি চোখের সামনে ভেসে ওঠা কোনো নোটিফিকেশন দেখছে, বা হয়তো মনে মনে ডিভাইসটাকে কোনো কমান্ড দিচ্ছে। মানে তার মনোযোগটা ঠিক কোথায় সেটা বোঝাটাই ছিল অসম্ভব, আর এটাই স্বাভাবিক কমিউনিকেশনে একটা বিশাল বাধা তৈরি করছিল। এই যে স্কেচগুলো, এগুলো একটা রিসার্চ থেকে নেওয়া। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে আসলে সমস্যাটা কি হচ্ছিল। একজন গ্লাস ব্যবহারকারী কথা বলতে বলতে হঠাৎ চুপ করে যেত, বা এমনভাবে মাথা নাড়াতো যে সামনের জন বিভ্রান্ত হয়ে পড়ত। মানে অন্যেরা বুঝতেই পারত না যে সে কি তাদের সাথেই কথা বলছে, নাকি আসলে তার ডিভাইসের সাথে ব্যস্ত। গবেষকরা এই ব্যাপারটাকে একটা দারুণ নাম দিয়েছেন, নন হিউম্যান পার্টিসিপেন্ট, বা অমানব অংশগ্রহণকারী। মানে কি? মানে হলো দুজনের কথোপকথনে গ্লাসটা নিজেই যেন একটা তৃতীয় অদৃশ্য চরিত্র হয়ে উঠত। এই চরিত্রটা শুধু গ্লাস ব্যবহারকারীর সাথেই কথা বলতো, তার মনোযোগ কেড়ে নিত, আর ফলে অপর প্রান্তে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে নিজেকে একদম একা আর অপ্রাসঙ্গিক মনে করত। আর এই একটা শব্দ, কি এই একটা শব্দই পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা একটা রিসার্চের সময় রেকর্ড করার সত্যিকারের প্রতিক্রিয়া। যখন একজন গ্লাস ব্যবহারকারী কথা বলতে বলতে হঠাৎ ডিভাইসের সাথে ইন্টারঅ্যাক্ট করা শুরু করে, তখন তার সামনের মানুষটার মুখ থেকে শুধু এই একটাই শব্দ বেরিয়ে এসেছিল, এই কি। প্রশ্নটা শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল সেই সময় সবটুকু বিভ্রান্তি, অস্বস্তি আর অনিশ্চয়তার একটা প্রতীক। তো সামাজিক সমস্যা তো ছিলই, কিন্তু শুধু এটুকুই নয়, প্রোডাক্ট হিসেবেও গুগল গ্লাসটা ছিল মারাত্মক ত্রুটিপূর্ণ। মানে এর টেকনিক্যাল সমস্যাগুলো এর ব্যর্থতার জন্য অনেকটাই দায়ী। চলুন এবার সেই দিকটা একটু দেখি। শুরুতেই আসি দামের কথায়। $1,500, ভাবা যায়? আর এই বিপুল পরিমাণ টাকা দিয়ে মানুষ পাচ্ছিলটা কি? একটা এক্সপেরিমেন্টাল ডিভাইস যেটা ঠিকমতো কাজও করে না। আরে এই দামে তো একটা টপ ক্লাস ল্যাপটপ বা বাজারের সেরা স্মার্টফোন কেনা যায়। কেউ তো আর একটা আধা খ্যাচড়া প্রোডাক্ট কিনবে না, তাই না? এরপর আসি ব্যাটারিতে। যদি এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার মানে ভিডিও রেকর্ডিং ব্যবহার করা হয়, তাহলে ব্যাটারি চলত মাত্র 43 মিনিট। একটা ডিভাইস যেটা সারাদিন চোখে পড়ে থাকার কথা, সেটার ব্যাটারি লাইফ 1 ঘন্টারও কম। এটা তো একটা জোকসের মতো শোনায়, তাই না? আর ব্যাটারির সাথে সাথেই আসে গরম হওয়ার সমস্যাটা। ব্যবহারের সময়ে এটার বাইরের তাপমাত্রা প্রায় 52 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত, মানে 124 ডিগ্রি ফারেনহাইট। একটা জিনিস যেটা মাথায় পড়ে থাকতে হবে, সেটা যদি এত গরম হয়ে যায় তাহলে তো সেটা শুধু অস্বস্তিকর না, রীতিমতো বিপজ্জনক। আসলে মেডিকেলি বলতে গেলে এত বেশি তাপমাত্রা, দীর্ঘক্ষণ স্কিনের সংস্পর্শে থাকাটা মোটেই নিরাপদ না। আর একটা ডিভাইস যেটা কিনা মাথার মতো একটা সেন্সিটিভ জায়গায় পড়ার জন্য বানানো হয়েছে, সেটার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তো একটা মারাত্মক, বলা যায় অমার্জনীয় ডিজাইন ফল্ট। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন ডিভাইসটা এমনিতেই পড়ে আছে, মানে আইডল অবস্থায়, তখন পাওয়ার খরচ খুবই কম। কিন্তু যেই না আপনি একটা ভিডিও চ্যাট বা কোনো অ্যাপ চালাচ্ছেন, পাওয়ার খরচ 1 লাফে শতগুণ বেড়ে যাচ্ছে। আর এই বিশাল পাওয়ার ড্রয়ের কারণেই দুটো সমস্যা হচ্ছিল। 1, ব্যাটারি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছিল, আর 2, ডিভাইসটা সাংঘাতিক গরম হয়ে উঠছিল। সামাজিক আর প্রযুক্তিগত সমস্যা তো ছিলই,
এরপর এলো তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটা, যেটা গুগল গ্লাসের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল, আর সেটা হলো প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তৈরি হওয়া তীব্র জনরোষ। গুগল গ্লাসের সবচেয়ে ভয়ের জায়গাটা ছিল এর ক্যামেরা। মানুষজন ভয় পেতে শুরু করল যে তাদের অনুমতি ছাড়াই, তাদের অজান্তেই হয়তো কেউ তাদের রেকর্ড করে ফেলছে। এই যে একটা ভয় যে আশেপাশের সাধারণ মানুষ তাদের প্রাইভেসি নিয়ে চিন্তিত হয়ে পড়ছে, এটাকে বলা হয় বাইস্ট্যান্ডার প্রাইভেসি প্রবলেম। আর গ্লাস এই ভয়টাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছিল। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা স্পষ্ট বোঝা যাবে। ধরুন কেউ যখন স্মার্টফোন দিয়ে ভিডিও করে তখন কাজটা বেশ প্রকাশ্য। ফোনটা হাতে তুলতে হয়, ক্যামেরার দিকে তাক করতে হয়, সবাই বুঝতে পারে যে রেকর্ডিং হচ্ছে। কিন্তু গুগল গ্লাসের ক্ষেত্রে ব্যাপারটা ছিল একেবারে অস্পষ্ট। যে গ্লাস পরে আছে সে কি শুধু তাকাচ্ছে নাকি গোপনে ভিডিও করছে? এই যে একটা অনিশ্চয়তা, এটাই মানুষের মনে অবিশ্বাস আর ভয় ঢুকিয়ে দিয়েছিল। আর এই অবিশ্বাস আর ভয় থেকেই জন্ম নিল এই অপমানজনক শব্দটা গ্লাস হোলস। যারা গুগল গ্লাস পরত, সমাজের চোখে তারা হয়ে গেল অহংকারী, অন্যের প্রাইভেসিকে তোয়াক্কা না করা একদল মানুষ। এই একটা শব্দই গুগল গ্লাসের পুরো ইমেজটাকে নষ্ট করে দিয়েছিল। এর ফল হল মারাত্মক। একের পর একবার রেস্তোরাঁ আর অন্যান্য পাবলিক জায়গায় গুগল গ্লাস নিষিদ্ধ ঘোষণা করা হল। বিভিন্ন দেশের সরকার প্রাইভেসি আইন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হল। এমনকি এমনও ঘটনা ঘটেছে যেখানে গ্লাস ব্যবহারকারীদের প্রকাশ্যে হেনস্থা হতে হয়েছে। তো এত বড় একটা ধাক্কার পর কি হলো? গুগল গ্লাসের গল্পটা কি এখানেই শেষ? আসলে না, এর পতন থেকে পুরো প্রযুক্তি বিশ্বই বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে। এই টাইমলাইনটা দেখলেই এর পুরো জীবনটা বোঝা যায়। দেখুন, ২০১৪ সালে সাধারণ মানুষের জন্য এটা লঞ্চ হলো, আর ঠিক ১ বছরের মাথায় ২০১৫ সালেই বন্ধ করে দিতে হলো। পরে অবশ্য এটাকে কারখানার কর্মীদের জন্য এন্টারপ্রাইজ এডিশন হিসাবে আবার ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ২০২৩ সালে সেই অধ্যায়েরও সমাপ্তি ঘটে। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? আসলে গুগল গ্লাস কোনো একটা কারণে ব্যর্থ হয়নি। এটা ছিল একটা পারফেক্ট স্টর্ম। একদিকে ছিল এটা সামাজিকভাবে খুবই অদ্ভুত আর অস্বস্তিকর, অন্যদিকে প্রযুক্তিগতভাবেও ছিল ত্রুটিপূর্ণ, অতিরিক্ত দাম, জঘন্য ব্যাটারি আর গরম হয়ে যাওয়ার সমস্যা। আর তার উপর ছিল প্রাইভেসি নিয়ে তৈরি হওয়া আতঙ্ক। এই সব কিছু মিলেই এর পতনকে নিশ্চিত করে দিয়েছিল। এখন যখন আমরা অ্যাপল ভিশন প্রো বা মেটা কোয়েস্টের মতো নতুন প্রজন্মের ডিভাইস দেখছি, তখন এই প্রশ্নটা আবার ফিরে আসছে। টেক কোম্পানিগুলো কি গুগল গ্লাসের ভুলগুলো থেকে আসলেই কিছু শিখেছে? প্রযুক্তি কি অবশেষে সামাজিকতা আর ব্যবহারিকতার মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে পেয়েছে, নাকি আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চলেছি? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।